ওকে, আজকে অফিসিয়ালি আমাদের ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের লেকচার নাম্বার 1. সো টুডে উই আর গোয়িং টু স্টার্ট দ্য অফিসিয়াল লেকচার 1 ফর deep learning and artificial intelligence course. So today we'll be exploring more into the world of deep learning and artificial intelligence. But before that, we will have a look at how is machine learning. I mean, what is the difference between machine learning and deep learning? So আজকে আমরা ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। বাট তার পূর্বে আমরা চেষ্টা করব যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মধ্যে যে পার্থক্যটা সেটা দেখার জন্য। দেখেন, আমাদের মেশিন লার্নিং কে আমরা যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে চাই, if we want to define machine learning through mathematically, then machine learning is all about looking for a function. মেশিন লার্নিং মানে হচ্ছে আমরা এখানে একটা ফাংশনের হচ্ছে খোঁজ করে থাকি। সেটা কিরকম, যে যদি স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং ইউজ করে থাকি, তাহলে আমাদের সেটা হবে এরকম যে ফাংশন অফ সামথিং ইজ ইকুয়াল টু হাউ আর ইউ। ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের ফাংশন হচ্ছে এই ক্ষেত্রে ইমেজ। আবার প্লেইং গোর ক্ষেত্রে আমরা যদি সেটা চেঞ্জ চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের নানা ধরনের প্লে। আর ডায়ালগের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ডায়ালগ। একটা সেকেন্ড, একটা ফোন রিসিভ করে নি। ওকে, সরি, ফোন এসেছিল তো। In machine learning, we always look for a function. Function means, suppose if we want to apply machine learning in the field of speech recognition or image recognition or some kind of playing game, that means that we are going to apply something of a function and try to find something. So in terms of like speech recognition, the function of the speech or audio is is the function is the audio sorry, in terms of speech recognition, the audio is the function here. In terms of image recognition, image is the function here. But one appropriate thing that we need to consider, that there is one big difference between machine learning and deep learning, in that in machine learning, we actually have labeled data set. As we already discussed in our previous orientation lecture, যে মেশিন লার্নিং এ আমাদের যে জিনিসটা হয়, আমাদের ডেটাগুলো লেবেল করা থাকে। মানে আমরা বলে দিই এটা হচ্ছে অডিও, এই জিনিসটা হচ্ছে ইমেজ। তখন সে লেবেল করা ডেটাতে এটা সে ভালো করে ধরতে পারে। তখন আমরা সাপোজ মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা ইমেজ নিয়ে কাজ করতেছি। তো ধরেন আমরা কম্পিউটারকে 100টা ইমেজ দিলাম। তো ইমেজ দিলে কোনটা কার ইমেজ সেটা আমরা এটার সাথে কি মেনশন করে দিলাম, যে এটা হচ্ছে ক্যাটের ইমেজ, এটা হর্সের ইমেজ, এটা হচ্ছে জিব্রার ইমেজ, এরকম করে এটা হচ্ছে টাইগারের ইমেজ, হ্যাঁ এটা লায়নের ইমেজ, এরকম করে নানা ধরনের এনিমের ইমেজ গুলো দিলাম। সো কম্পিউটার আলটিমেটলি এই জিনিসটা খুঁজে বের করতে পারবে খুবই সহজে, কারণ আমরা ইমেজ গুলোকে লেবেল করে দিচ্ছি। বাট প্রবলেম হয় তখন যখন এগুলো লেবেল করা না থাকে। তাই যখন লেবেল ডাটা থাকে না, তখন আমরা সেক্ষেত্রে মেশিন লার্নিং ইউজ করতে পারি না। তো মেশিন লার্নিং ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর লেবেল ডাটা, while ডিপ লার্নিং ইজ মোর সুইটেবল ফর আনলেবেল ডাটা সেট। এখন দেখেন, মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের যে ইমেজ রিকগনিশনের যে ফ্রেমওয়ার্কটা থাকে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, সেই ফ্রেমওয়ার্কটা হচ্ছে অনেকটা এরকম, যে ইমেজ আমরা মেশিন লার্নিং কে একটা ইমেজ দিচ্ছি যেটা হচ্ছে ক্যাটের ইমেজ। সে এটা দেখে বুঝতে পারতেছে এটা ক্যাটের ইমেজ, বাট এটার যে ফ্রেমওয়ার্ক, এই সে ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম। আমাদের প্রথমে একটা সেট অফ ফাংশন থাকে। তো এই ফাংশন অনেকগুলো থাকে, এই কারণে প্রতিটা ফাংশনকে আমরা নাম্বার দিয়ে এখানে ব্যক্ত করতেছি। যেমন F1 একটা ফাংশন, F2 আর একটা ফাংশন, F3 আর একটা ফাংশন। অথবা এরকম হতে পারে যে F1 দিয়ে আমরা প্রথমে ব্র্যাকেটে ক্যাটের ইমেজ দিলাম, আবার F1 দিয়ে তার মধ্যে ব্র্যাকেটে একটা ডগের ইমেজ দিলাম, আবার F2 দিয়ে ব্র্যাকেটে আবার একটা ক্যাটের ইমেজ দিলাম, আবার F2 দিয়ে একটা স্নেকের আর একটা কুকুরের ইমেজ দিলাম। বাট এখন এখানে কথা আছে, তার মানে আমরা যেখানে হচ্ছে ইনপুট যেভাবে দিব, ফাংশনের ইনপুট যেটা হবে, সো হোয়াট এভার বি দ্য ইন টার্মস অফ মেশিন লার্নিং and in the case of image recognition, whatever be the number of the name of the function, so the output will be the same. So আমাদের ফাংশনের ইনপুট যদি আমরা মাঙ্কি দিই, তাহলে আউটপুট পাবো হচ্ছে মাঙ্কি ফাংশনের। যদি ইনপুট আমরা ক্যাট দিই, তাহলে আউটপুট পাবো ক্যাট। যদি ইনপুট ডগ দিই, তাহলে ডগ আমরা সেটারই এসে পাবো। তো এই ধরনের লার্নিংটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। আমরা একটা ইনপুট দিলাম, সেই ইনপুটের এগেনস্টে কম্পিউটার আমাদের আউটপুট দিবে। দিস টাইপ অফ লার্নিং ইজ নোন অ্যাজ সুপারভাইজ লার্নিং। এখন
যেটা হচ্ছে যে এটাকে যদি আমরা একটু বিশদভাবে হচ্ছে দেখি, সেটা হচ্ছে যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের তাহলে মডেল ট্রেন করা বা মডেল তৈরি করাটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আর মডেলটা মানে হচ্ছে সেট অফ ফাংশন। ওকে, তাহলে প্রথমে আমরা মডেলে মেশিন লার্নিং এর ক্ষেত্রে প্রথমে আমরা মডেলকে ট্রেন করি, তারপর সেটাকে আমরা টেস্ট করি। তো ট্রেন করার ক্ষেত্রে ধরেন আমরা ডেটা সেট দিলাম, 3টা ইমেজ দিলাম। সেই ইমেজগুলোর মধ্যে একটা হচ্ছে মানকির ইমেজ বা বাঁদরের, আর একটা হচ্ছে ক্যাটের ইমেজ, আর একটা ডগের ইমেজ। এখন দেওয়ার পরবর্তীতে স্টেপ ওয়ান হচ্ছে মডেল তৈরি করা, স্টেপ টু তে হচ্ছে পিক দ্য বেস্ট ফাংশন, এটাকে ব্যাখ্যা করার জন্য কোনটা বেস্ট ফাংশন সেটা আমাদের হচ্ছে বের করতে হবে। তারপর আমরা ডেটাকে ট্রেন করব, ট্রেন করে আননোন একটা ইমেজ আমরা লোড করব। লোড করে বলবো যে এটা কিসের ইমেজ, এটা কি ক্যাটের ইমেজ না মানকির ইমেজ না ডগের ইমেজ। এটাই হচ্ছে মূলত মেশিন লার্নিং। বাট ডিপ লার্নিং এর ক্ষেত্রে এটা যেটা একটু চেঞ্জ হয়ে যায়, ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ আনলেবেল ডেটা নিয়ে কাজ করি। বাট এখানেও প্রসেস গুলো মোরালে সেম, যে একটা ডিফাইন্ড সেট অফ ফাংশন থাকবে, গুডনেস অফ ফাংশন, ফাংশনের কার্যকারিতা কতটুকু, এটা আপনার গুডনেস অফ ফাংশন, হাউ গুড ইজ দ্য ফাংশন ইজ ইন টার্মস অফ এক্সপ্লেনিং দিস। হ্যাঁ, সেটা আমরা গুডনেস অফ ফাংশন দিয়ে টেস্ট করে থাকি। এবং এগুলোর মধ্যে থেকে অনেকগুলো ফাংশনের উপর টেস্ট করে, যেটা হচ্ছে বেস্ট ফাংশন, সিলেক্ট দ্য বেস্ট ফাংশন এবং অল দি অ্যাভেলেবল ফাংশন। তো এখানে এটা সিম্পল মনে হলো আমাদের। এই স্টেপ গুলোর প্রথমে আমরা ইউজ করি নর্মালি নিউরাল নেটওয়ার্ক। তো স্টেপ ওয়ানে যখন আমরা বলতেছি যে ডিফাইন এ সেট অফ ফাংশন, এখানে ফাংশনটা ডিফাইন করার ক্ষেত্রে আমরা নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ইউজ করে থাকি। তো নিউরাল নেটওয়ার্কের কথা যখন বলতে হয়, তখন এটার সাথে চলে আসে হিউম্যান ব্রেনের মধ্যে যে নিউরন আছে, নিউরনের কথা। যার কারণে দেখবেন যে ডিপ লার্নিং নিয়ে যারা ম্যাক্সিমাম কথা বলেছে, তারা বা এআই নিয়ে, তারা এই নিউরনের ছবিটা দেখবেন ম্যাক্সিমাম বই পুস্তকে দেওয়া। তো অনেকে এই ছবিটা দেখে ঘাবড়ে যান যে এটার আসলে কাজটা কি। এটার কাজ হচ্ছে এই যে মানুষের মস্তিষ্কের ভিতরে যে কার্যক্ষমতার একক বা নিউরন গুলো আছে, সেগুলোকে আমরা যদি মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, ওগুলো অনেকটা এরকম করে, মানে জালিকার মতো, ঠিক আছে। তো এই জালিকার প্রত্যেকটা এটার অংশ আছে। যেমন এটার এই যে সিনাপটিক টার্মিনাল আছে, তারপর পলিনেস্টিক সেল আছে, নিউরো ট্রান্সমিটার আছে, সিন্যাপস আছে, নিউক্লিয়াস আছে, অনেকগুলো ভাগ ভাগ হচ্ছে আছে। তো আমাদের আসলে এটার খেয়াল শুধু এতটুকু খেয়াল রাখলে হবে যে in the case of deep learning and AI, we actually referring that computer will be working as human brain বা will mimic, মানে কম্পিউটার মানুষের ব্রেন যেভাবে কাজ করে সে সেভাবে কাজ করে। গত ক্লাসে কিন্তু এটা আমি বলেছিলাম যে 3টা বিষয়ের পাওয়ার সে মূলত এই বিষয়টার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করে থাকি এআই তে বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে নিউরনকে এটার সাথে তুলনা করা হয় মস্তিষ্কের কার্যক্ষমতার একক। তো নিউরনের এটা থেকে মূলত যে নিউরাল নেটওয়ার্কের ধারণাটা সেটা আসে, মানে এটা হচ্ছে মানুষের ব্রেনের ভিতরে কাজ করে। তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক, বিএনএন। বাট আমরা যেহেতু মেশিন দিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে কি বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়, তখন আমাদের দেখতে হবে এক্ষেত্রে এএনএন বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এখন দেখেন, নিউরনকে যদি আমরা একটা ফাংশনের মাধ্যমে সিম্পল আমরা আনতে চাই, তাহলে যেটা হচ্ছে যে আমাদের কিছু ভ্যারিয়েবল থাকবে। সো এই ভ্যারিয়েবল গুলো স্টার্ট হবে A1 থেকে AK পর্যন্ত। সো দেয়ার উইল বি সাম ভ্যারিয়েবলস ইফ ইউ ওয়ান্ট টু ডিপিক্ট দ্য নিউরাল নেটওয়ার্ক থ্রু নিউরন। সো যেটা থাকবে যে আমাদের A1 থেকে ধরেন AK পর্যন্ত কিছু ভ্যারিয়েবল থাকবে, অ্যান্ড ইচ ভ্যারিয়েবল উইল হ্যাভ দেয়ার করসপন্ডিং ওয়েটস। তো প্রতিটা ভ্যারিয়েবলের তাদের আবার করসপন্ডিং যে আপনার ওয়েট, সেটাও এখানে থাকবে। তো আমাদেরকে যে কাজ করতে হবে, উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য ভ্যারিয়েবল উইথ দেয়ার করসপন্ডিং ওয়েটস। তাহলে আমাদের প্রতিটা ভ্যারিয়েবলকে তাদের যে করসপন্ডিং ওয়েট আছে সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরবর্তীতে আমরা এটার সাথে যোগ করব হচ্ছে বায়াসনেসটা, মানে এটার সাথে আমরা প্লাস করব হচ্ছে আপনার অ্যাক্টিভেশন ফাংশন। বিষয়টা এখানে আসবে সিম্পল ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন, বাট যখন আমরা যোগ করতে যাব তখন আবার বায়াসনেস আমাদের চলে আসবে। আসেন, এটার বাইসনেস আমরা নিচ্ছি যে এখানে যখন অ্যাক্টিভেশন ফাংশনের কথা বলতেছি, এখানে অনেক ধরনের নিউরনটাকে অ্যাক্টিভেট করে, মানে নিউরন যখন কাজ করে তখন সেটা কিছু বিষয়ের উপর নির্ভর করে হচ্ছে কাজ করে। তো এখন আমাদের এখানে এই কাজ করার বিষয়টা আমরা বুঝাতে চাচ্ছি ফাংশনের মাধ্যমে। এখন এই বিষয়টাকে বলতেছি আমরা নিউরাল নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করে যে ফাংশন, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। একদম মানে লেম্যান বাংলা ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইউজ করি, হ্যাঁ, আবার হোয়াট এভার অ্যাক্টিভেটস দ্য নিউরাল নেটওয়ার্ক or the working of the start the process of the neural network, that can be defined as activation function in layman's word, layman ওয়ার্ডে বলতে পারি। বাট এটার আরো জটিল সংজ্ঞা আছে, বাট লেম্যান ওয়ার্ডে আমরা এখন এটা বোঝার চেষ্টা করি। তো অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে যেহেতু অনেক রকম ফাংশন আছে, তার মধ্যে একটা ফাংশন হচ্ছে সিগময়েড ফাংশন।
হুম, যেটা এখানে আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন। এরকম আরো ফাংশন আছে, তো এগুলোর বর্ণনা আমরা পরে আসবো। এখন যেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কে আমাদের মূলত ডিফারেন্ট কানেকশন থাকে। এই ডিফারেন্ট কানেকশনের মাধ্যমে কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক স্ট্রাকচার হচ্ছে তৈরি হয়। ওকে, তো এখন যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এদিক থেকেও ভ্যালু আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসতেছে, সেটা প্লাস হয়ে তারপর আমাদের অ্যাক্টিভেশন ফাংশনে যাচ্ছে। তারপর তাদের মাধ্যমে তারা আরো নিউরাল নেটওয়ার্ক গড়ে তুলছে। তার মানে ইচ নিউরনস ক্যান হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস অফ ওয়েটস অ্যান্ড বায়াস। এখন প্রতিটা নিউরনের ক্ষেত্রে তাদের যে আপনার বায়াসটা আছে সেটা ভিন্ন হতে পারে। আবার তাদের যে ওয়েটটা আছে, যেটা করসপন্ডিং ওয়েট আমরা যেটাকে বলি, সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। সো ওয়েটস অ্যান্ড বায়াসেস আর নেটওয়ার্ক প্যারামিটার। তো এক্ষেত্রে নিউরাল নেটওয়ার্কের যে নেটওয়ার্ক প্যারামিটারটা, সেটাকে আমরা থেটা দিয়ে প্রকাশ করে থাকি। ওই যে ছোটবেলা ত্রিকোণমিতিতে যখন পড়েছিলেন থেটা, এটাই হচ্ছে সেই থেটা। হুম। সো ফুললি কানেক্ট যদি নিউরাল নেটওয়ার্ক হয় তাহলে এটা অনেকটা এরকম হবে, +1 -1। তো নর্মালি আমরা ওয়ানের আগে প্লাস চিহ্ন থাকলে এটা ধরে নি উজ্জ আছে, এটাকে ইমপ্লিসিটলি ধরে নেওয়া হয়। সো +1 -1, দেন আমাদের এটা থেকে নিউরন নেটওয়ার্ক যাচ্ছে, এদের অ্যাক্টিভেশন ফাংশন গেল, ভ্যালু গেল। অ্যাক্টিভেশন ফাংশন এখানে মূলত সিগময়েড ফাংশনের বিষয়টা আছে। এটাকে বলতেছি আমরা ফুললি কানেক্ট ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। তার মানে এটা শুরু হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, শুরু থেকে লাস্ট মানে স্টার্ট হচ্ছে, সামনের দিকে হচ্ছে যাচ্ছে, ফিড ফরওয়ার্ড এটা। এখন এখানে যেটাকে হচ্ছে এটাকে আমরা ভেক্টর দিয়ে ব্যাখ্যা করতে পারি। না, উই ক্যান ডিফাইন দিস ইন টার্মস অফ ভেক্টর। কিভাবে? যে ইন দ্য নিউরাল নেটওয়ার্ক, সিন্স দেয়ার ইজ ইনপুট অ্যান্ড আউটপুট, যেহেতু নিউরাল নেটওয়ার্কে ইনপুট এবং আউটপুটের ব্যবস্থাটা আছে, সো উই ক্যান হ্যাভ দ্য ইনপুটস ইন টার্মস অফ ইনপুট ভেক্টর অ্যান্ড উই ক্যান হ্যাভ দ্য আউটপুট ইন টার্মস অফ আউটপুট ভেক্টর। যেহেতু ইনপুট এবং আউটপুট দেওয়া থাকে, তাই ইনপুট গুলোকে আমরা ইনপুট ভেক্টরের মাধ্যমে, আউটপুট গুলোকে আউটপুট ভেক্টরের মাধ্যমে আমরা শো করতে পারি। যেমন আমাদের এখানে ফাংশন হচ্ছে কি, +1 -1, এটা হচ্ছে আমাদের ফাংশন ছিল। ওকে, সো ফাংশন +1 -1, এটা আমরা দিস ইজ এ ফাংশন, এই ফাংশনটাকে ভেক্টরের মাধ্যমে দেখালাম। তার পরবর্তীতে এদের যে করসপন্ডিং ভ্যালুটা, সাপোজ একটা ভ্যালু হচ্ছে পেলাম আমরা 0.62, আর একটা পেলাম 0.63, আমরা সেটাকে একটা ভেক্টরের মাধ্যমে দেখালাম। হুম? আবার 0 0 ক্ষেত্রে আমরা একটা ভ্যালু পেলাম। তার মানে একটা হচ্ছে আমাদের 0 থেকে আমরা স্টার্ট করেছি, ওয়ানে গিয়ে আমরা থেমেছি। ঠিক আছে, ওয়ান ওয়ান হচ্ছে এই যে এই জায়গাতে গিয়ে হচ্ছে আমাদের মূলত থামাটা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে আমাদের ইনপুট ভেক্টর এখানে যদি আমরা দেখি যে 1 + 1 -1, এটা ছিল আমাদের +1। এখানে এই ভ্যালুটা এরা বলতেছে 0.62 হবে না, এটা এখানে নাই এটার মধ্যে। ওকে, এটা ভুল আছে গিভেন। আচ্ছা, এখন প্যারামিটার গুলোকে নর্মালি আমরা ডিফাইন করে থাকি হচ্ছে ফাংশনের মাধ্যমে। ডিফাইন আ সেট, ফাংশন সেট। তো এটা হচ্ছে নর্মালি একটা নিউরাল নেটওয়ার্কের চিত্র, একদম সুন্দরভাবে বলতে গেলে, যে প্রথমে কিছু আমাদের ইনপুট থাকবে। তো ইনপুট বেসিক্যালি মিনস ভ্যারিয়েবল। ওই যে x1, আমরা a1 a2 যে ভ্যারিয়েবল গুলো দেখেছি, এটাকে আমরা এখন এক্স দিয়ে বর্ণনা করতেছি। সো x1 x2 কমা ড্যাশ ড্যাশ xn হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এদেরকে আমরা ইনপুট লেয়ারে রাখছি। এগুলো যখন এখন এখানে অনেকগুলো লেয়ার থাকতে পারে, প্রতিটা লেয়ারের মধ্যে আমার যে কাজকর্মগুলো সেগুলো হচ্ছে নিউরনের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এখন এখানে লেয়ার 1 2 কে আমরা বলতেছি হিডেন লেয়ার। তার পরবর্তী যে লেয়ারটাকে আছে লেয়ার এল, কিংবা সেটাকে আমরা বলতেছি আউটপুট লেয়ার। এবং সরাসরি আউটপুট লেয়ারে প্রসেসিং এর মাধ্যমে আমরা পাচ্ছি আমাদের আউটপুটটা পাচ্ছি। এবং আউটপুটটা পাচ্ছি কিভাবে দেখেন, y1 y2 ড্যাশ ড্যাশ y1 এর মাধ্যমে। আর ডিপটা মানে হচ্ছে এখানে আরো কিছু লেয়ার আছে, যে লেয়ারগুলো হিডেন বা আমরা দেখছি না। সো আউটপুট লেয়ারটা হচ্ছে কি আমাদের অপশন, সফটম্যাক্স লেয়ার আর আউটপুট লেয়ার। তো এখানে সফটম্যাক্স এর বিষয়টা আছে, ইয়েটা আছে, এই জিনিসগুলো আসবে আস্তে আস্তে। তো এটার সাথে আসলে ম্যাথ জড়িত। তো এটা আমরা ভেক্টরের মাধ্যমে নেক্সট ক্লাসে আলোচনা করবো, ম্যাথের বিষয়টা। এই কারণে এখন আজকে যতটুকু ম্যাথ কমানো আলোচনা করা যায় সেটাই চেষ্টা করবো। এখন দেখেন, অর্ডিনারি লেয়ার যখন থাকে তখন আমাদের ধরেন তিনটে ভ্যারিয়েবল আছে, Z1 Z2 Z3। সাপোজ উই হ্যাভ 3 ভ্যারিয়েবল, Z1 Z2 Z3। সো এরা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্য দিয়ে প্রসেস হলো বা নিউরনের মধ্যে প্রসেস হওয়ার পরে আমরা আউটপুট পাচ্ছি y ইজ ইকুয়াল টু সিগমা Z1, y2 ইজ ইকুয়াল টু সিগমা Z2, y3 ইজ ইকুয়াল টু সিগমা Z3। তো ইন জেনারেল যেটা হয়, দ্য আউটপুট অফ দি নেটওয়ার্ক ক্যান বি এনি ভ্যালু। যে কোনো নেটওয়ার্কের যে আউটপুট থাকে সেটা যে কোনো ভ্যালু হতে পারে, বাট দে আর ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট, কিন্তু এগুলোকে ইন্টারপ্রিট করা ডিফিকাল্ট। এখন আমরা এখানে দেখাচ্ছি যে সফটম্যাক্স নামে একটা লেয়ার দেখাচ্ছি, যে লেয়ারকে বলতেছি আমরা আউটপুট লেয়ার।
ঠিক আছে। তো এক্সাম্পল, এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ আপনি ডিপ লার্নিং এর ক্ষেত্রে ইমেজ রিকগনিশন, হ্যাঁ, বা এটা মূলত ক্যারেক্টার রিকগনিশনের ক্ষেত্রে, যে একটা নাম্বার, সাপোজ উই হ্যাভ নাম্বার 2, বাট হাউ ক্যান আ কম্পিউটার আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ নাম্বার 2? সো নর্মালি যেটা হয় যে কম্পিউটারকে আমরা এখানে নাম্বার 2 এর একটা ইমেজ মেশিনকে, মেশিন মানে কম্পিউটারকে দিই। সো কম্পিউটার এটা পড়ে কিভাবে বুঝতে পারে যে এটা নাম্বার 2? দেখ, তো কম্পিউটারে এই কাজটা যখন ডিপ লার্নিং এর মাধ্যমে আপনি করবেন, যে ক্যারেক্টার রিকগনিশন, হ্যাঁ, তখন যেটা হচ্ছে যে নাম্বার 2 আপনি হচ্ছে দিলেন। তো 2 দেওয়ার পরে 2 এর প্রত্যেকটা যে পিক্সেল আছে, হ্যাঁ, কারণ আমরা জানি যে ইমেজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পিক্সেল বলে। পার্টস অফ এ ইমেজ আর স্মলার পার্টস অফ ইমেজ ইজ নোন অ্যাজ কি, পিক্সেল। তো পিক্সেলের প্রত্যেকটা অংশ নিয়ে এসে এক একটা ভ্যারিয়েবল তৈরি করবে, x1, x2, এরকম করে করে এটা টোটাল 256 পর্যন্ত যেতে পারে। এরপরে যাওয়ার পরবর্তীতে কেন এটা যেতে পারে, কারণ আমরা এটাকে নর্মালি 16/16 হচ্ছে এই ইমেজটাকে ভাগ করি। তো 16 × 16 ইজ ইকুয়াল টু 256। এখন এখানে কিছু কিছু ঘর আছে যেখানে 2 লেখা আছে, সেখানে তো কলমের কালি দিয়ে 2 লিখছে, মানে ইঙ্ক আছে। তো ইঙ্ক থাকাটাকে আমরা ডিফাইন করতেছি 1 নামে, আর যেখানে ইঙ্ক নেই সেখানে ডিফাইন করতেছি 0। ইফ দেয়ার ইজ ইঙ্ক টু রাইট 2, then we define ink as 1. If there is no ink, that means white space, we define it as 0। এটা দেওয়ার পরে আমরা আমাদের আউটপুটে পাচ্ছি 0.1, 0.7, 0.2। এখন এখানে 0.1 মানে হচ্ছে সে আউটপুটে এটাকে বের করার চেষ্টা করতেছে যে হ্যাঁ, এটা 1 হওয়ার সম্ভাবনা বা বা প্রবাবিলিটি আমরা বলতে পারি, প্রবাবিলিটি হচ্ছে 0.1, তার মানে প্রবাবিলিটি খুবই ক্ষীণ। বাট এটা 2 হওয়ার সম্ভাবনাটা দেখেন 0.7, মানে মোটামুটি প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, 1 হতে পারে। তো 1-এর কাছাকাছি। আবার এটার পয়েন্ট হচ্ছে 0.2, এটা 0.2 মানে 0.2 প্রবাবিলিটি আছে, এটার ভ্যালু 0 হতে পারে। ওকে। সো নাও হিয়ার ইচ ডিমেনশন রিপ্রেজেন্টস দ্য কনফিডেন্স অফ এ ডিজিজ। তো এটার মধ্যে আমাদের যে প্রতিটা ডিমেনশন দেখতে পাচ্ছি বা ভ্যারিয়েবল, আমরা প্রবাবিলিটির ভ্যালু দেখতে পাচ্ছি, সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে এই যে একটা ইমেজ আমি কম্পিউটারকে দিলাম 2, এটা যে 2 আদৌ সেটা কম্পিউটারে ডিটেক্ট করার প্রেডিকশন পাওয়ার কতটুকু। হাউ ক্যান আ কম্পিউটার ডিটেক্ট ইন টার্মস অফ প্রবাবিলিটি, probabilistic value, that this number is, given number is number 2? ওকে, তো এটার একটা এক্সাম্পল আমরা করেছিলাম, আমি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। আমরা জাপানের একটা ল ফার্মের কাজ করেছিলাম, একটা ল ফার্ম। তো ল ফার্ম গুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে এটা নর্মালি যে কোনো ফার্মের মতোই, এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড ফার্ম। তো ল ফার্ম গুলোর যেটা হয় যে সেখানে তো টাকা পয়সার লেনদেন হয়, কারণ যেহেতু ফার্ম, তারা সার্ভিসের বিনিময়ে, তারা হচ্ছে মানে অর্থের বিনিময়ে সার্ভিস দিয়ে থাকে। তো সেখানে তাদের অডিটের ক্ষেত্রে তারা বলেছে যে আমাদের যে লেনদেন গুলো হয়, আমরা নর্মালি অডিটের ক্ষেত্রে তো চার্টার্ড অ্যাকাউন্ট ইউজ করা হয়, বাট তারা বলেছে যে আমরা এক্ষেত্রে এআই ইউজ করতে চাই। তো এআই ইউজ করে আমরা আমাদের হিসেবের যে অ্যাকুরেসি, সেটা আমরা দেখতে চাই। তো তারা আমাদেরকে তাদের কোম্পানির যে ভাউচার গুলো আছে, মানে আয় ব্যয়ের হিসাব নিকেশের যে যাবতীয় তথ্য এবং এটার যে প্রমাণাদি গুলো আছে, তারা আমাদেরকে সব দিল। দেওয়ার পরে বললো যে এখান থেকে ইমেজ রিকগনিশন প্রসেসের মাধ্যমে আপনারা যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো হ্যান্ড রিটেন ডিজিট, এগুলোকে আপনারা ক্যাপচার করবেন। ক্যাপচার করে এগুলোকে আপনারা পিডিএফ ফাইলে হচ্ছে কনভার্ট করবেন, তাহলে আমরা এগুলো আমাদের হিসাবের অ্যাগেনস্টে ম্যাচ করে হচ্ছে দেখব। ওকে। তো আমাদেরকে যখন এই প্রজেক্টে দেয়া হলো, সো বেসিক্যালি উই ওয়ার ডুইং আ প্রজেক্ট অফ আ কোম্পানি, and that company was a law firm. So as a law firm, they actually doing business in terms of providing legal services to the people. So the project was, they have a lot of accounts receipts as well as payments, and they have documentation against each receipts as well as payment. So they wanted us to use OCR, optical character recognition system, or deep learning based AI system, to read the number of disease written in those documents and match them against the actual accounts. So that was the project that we have completed in one of the companies in Japan. তো মানে আমাদের কাজ ছিল মূলত এই জিনিসটা হচ্ছে বের করা। তো এরকম আমরা প্রায় মোটামুটি তাদের 5 বছরের হিসাব, এটা করতে অনেক মানে টায়ারিং ব্যাপার। আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটা একটা কাগজ হচ্ছে নিয়ে ওটার মধ্যে যে ডিজিট গুলো আছে, এখন ডিজিট, কিছু ডিজিট লাখে আছে, কিছু আছে
কুটিতে আছে, এগুলো রিড করে তারপর এগুলোকে পিডিএফ এ কনভার্ট করা এবং অ্যাকচুয়াল হিসেবের সাথে ম্যাচ করা যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, এটা একটা জায়ান্টিক টাস্ক ছিল, বাট সেটা আমাদের ডিপ লার্নিং বেসড টাস্ক ছিল। ওকে, তো হ্যান্ড রিটেন আমরা এটাকে যদি আর একটু এক্সপ্লেনেশন করি, যে হ্যান্ড রিটেন ডিজিট যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে রিকগনাইজ করি। আমরা নর্মালি যখন হচ্ছে হ্যান্ড ডিজিটটাকে হচ্ছে কম্পিউটারে আমরা নিই, তখন সেটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে থাকি। ইনপুটটা কম্পিউটারে যে কোনো কিছু দেওয়া হয়তো ইনপুট, সো ইনপুটটাকে আমরা 256 ডিম ভেক্টর হিসেবে নিয়ে থাকি। সো whenever we take anything inside the computer, this is an input. So in this case now we are inputting a handwritten number 2 digit into the computer. So this will be inputted as 256 dim vector. Now our job is to try to understand whether computer can recognize the number 2 as number 2 or not. So for this type of work we are going to use a neural network. Okay, so আমরা এখানে একটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছি। নিউরাল নেটওয়ার্ক ইউজ করে নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের ঠিক করতে হবে যে কোন ফাংশনটা আমরা ইউজ করবো। ওই যে আমি আগে একটা কথা বলেছি যে অনেক ফাংশন আছে, কোন ফাংশন এক্ষেত্রে ইউজ করবেন সেটা আমাদের বের করতে হবে। এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে আমরা হচ্ছে আউটপুট লেয়ারে y1 y2 y10 পর্যন্ত হচ্ছে পাবো, মানে আউটপুটটা আমরা 10 ডিম ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। তখন সেক্ষেত্রে আমরা এটা 1 2 3 এটা যে প্রবাবিলিটি বা আহ, আমাদের করসপন্ডিং যে প্রবাবিলিস্টিক ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা এক্ষেত্রে পাবো। সো লেট আস এক্সপ্যান্ড দিস এক্সপ্লানেশন। আমরা এটাকে যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে আমরা যেটা হচ্ছে যে আমাদের নাম্বার 2 ইনপুট আছে, তো নাম্বার 2 প্রতিটা পিক্সেলে আমরা হচ্ছে প্রথমে ইমেজটাকে ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের ইনপুট লেয়ারে আমরা পেলাম হচ্ছে x1 থেকে x256 পর্যন্ত ইনপুট লেয়ারে। এরপর আমরা সেটাকে আমাদের প্রসেসিং এ দিয়ে দিলাম। প্রসেসিং এর মধ্যে আমাদের লেয়ার 1 থেকে লেয়ার এল পর্যন্ত আছে, এবং এদের মধ্যে হচ্ছে আমাদের ফাংশন আছে, আর ফাংশন হচ্ছে ফাংশন সেট আছে মূলত। এবার ফাংশন সেট কন্টেনিং দ্য ক্যান্ডিডেটস ফর হ্যান্ড ডিজিট রিকগনিশন। এর মধ্যে লেয়ার 1 2 হচ্ছে হিডেন লেয়ার, আর লেয়ার এলটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। ওকে, এখন যেটা হচ্ছে যে এখানে আমাদের ঠিক করতে হবে যে হাউ মেনি লেয়ার্স আর দেয়ার আর হাউ মেনি নিউরনস ফর ইচ লেয়ার। তো এখানে কতগুলো লেয়ার আপনি দিবেন এটা আসলে ট্রায়াল এবং এবং ইরোর উপরে বেক করে ঠিক করা হয়। ট্রায়াল এবং ইরোর প্লাস ইনটিউশনের উপর ভিত্তি করে আমাদের জিনিসটা দিতে হয়। তো এখানে আহ এই জিনিসটাকে এখানে এক্সপানশন করা হয়েছে। দেখেন, তো আমাদের টার্গেটটা হচ্ছে কি, লার্নিং টার্গেটটা হচ্ছে যে ওয়েদার দ্য গিভেন ইমেজ ইজ ইমেজ 2। যে ইমেজটা আমি দিয়েছি এটা নাম্বার 2 কে একটা 2 কে যে একটা খালি পেজে লেখা হয়েছে সেটার ইমেজ বা নাম্বার 2 এর ইমেজ। তো তখন আমরা এটার মধ্যে থেকে প্রতিটা পিক্সেলে ভাগ করলাম, মানে 16 বাই 16, তাহলে আসলো কি আমাদের 256 হচ্ছে আমাদের আসলো। তারপর আমরা ডিফাইন করলাম, ইফ দেয়ার ইজ ইঙ্ক দেন ইট ইজ ডিফাইন্ড 1, if there is no ink then it will be 0। দেন আমরা পিক্সেল ওয়াইজ এখান থেকে ভ্যারিয়েবল গুলো নিয়ে আসলাম, x1 থেকে স্টার্ট করে x256 পর্যন্ত। দেন আমরা এগুলোকে আমাদের যে হিডেন লেয়ার বা ইনপুট লেয়ারে সেখানে নিলাম। এক্ষেত্রে আমরা অ্যাক্টিভেশন ফাংশন রাখলাম সফট ম্যাক্স। এখন এটার নাম খেয়াল রাখেন, জাস্ট ফর দ্য টাইম বিং remember that this is there is an activation function known as softmax. নেক্সট ক্লাসে আমরা অ্যাক্টিভেশন সাব এই যে কি বলে ফাংশন গুলোর যে টাইপ আছে, নানা ধরনের কোনটা কি ধরনের কাজে ইউজ করা হয়, এদের তুলনামূলক সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আমরা দেখব। এখন আমাদের লার্নিং টার্গেটটা হচ্ছে যে ইনপুট দিলাম আমরা 2, সেটার ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম প্রবাবিলিটি বের করা। So আমরা এখানে y1 থেকে y10 পর্যন্ত ভ্যালু আমরা মানে হচ্ছে পাবো। y1 বললো হচ্ছে is 1, y2 is 2, y10 is 0। তো ইনপুট 1 is equal to y1 has the maximum value, আর ইনপুট y2 is equal to y2 was the maximum value. Okay, a good function should make the loss of all example as small as possible. এখন এক্ষেত্রে আমরা নরমালি একটা লস ফাংশন ইউজ করে আউটপুটের পরে, লসটার মানে হচ্ছে যে আমাদের যে প্রতিটা এক্সাম্পল সে আমাদেরকে দিচ্ছে, সে প্রতিটা এক্সাম্পলের কিছু জিনিস লস হচ্ছে। লসটা মানে কি, আমাদের যে ডিস্টেন্সটা আছে নেটওয়ার্কের আউটপুট এবং টার্গেটের মধ্যে, মানে নেটওয়ার্ক দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে y1 থেকে y10 পর্যন্ত সে নানা ধরনের ভ্যালু আমাদেরকে দিচ্ছে, 1 2 0 এরকম, বাট আমাদের টার্গেটটা হচ্ছে কি 2। তাহলে এই 2 এর সাথে আমাদের নেটওয়ার্কে যে আউটপুটটা আমাদের দিচ্ছে এটা যে পার্থক্য, এটাই হচ্ছে লস। তো এক্ষেত্রে আমরা নর্মালি লস ফাংশন হচ্ছে ইউজ করে থাকি।
অনেক সময় আপনারা শুনে থাকবেন লস ফাংশন। তো অনেকের মনে কাজ করতে পারে যে হ্যাঁ লস হয়েছে, এটা কি লস ফাংশন? তা কিন্তু না। সেটা হচ্ছে যে আমাদের টার্গেট যেটা আছে, টার্গেট কিন্তু আউটপুটে আমাদের আরেকটা আছে। তো এই যে নেটওয়ার্কের আউটপুট এবং টার্গেটের মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের লস। এই দুইটার মধ্যে যে দূরত্বের পার্থক্য, ডিস্টেন্স, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের লস। এখন এখানে একটা আছে টোটাল লস। তো টোটাল লসটা হচ্ছে এরকম, সাপোজ আমাদের এখানে আমরা একটা সংখ্যা ডিফাইন করতে, সাপোজ উই ওয়ান্ট টু recognize a hand is in digit 5041। ওকে, তো 5041 এর মধ্যে যে পিক্সেল গুলোকে আপনি ভাগ করে যদি নিয়ে আসেন, তাহলে x1 থেকে x টু দি পাওয়ার r পর্যন্ত যাবে। এদের প্রত্যেকটাকে আপনি নিউরাল নেটওয়ার্কের মধ্যে নিলেন, নেওয়ার পরে আপনি আউটপুটে পেলেন y টু দি পাওয়ার 1 থেকে শুরু করে y টু দি পাওয়ার r। এবার লস ফাংশন দিয়ে আপনি রিকগনাইজ করার চেষ্টা করলেন যে এটা আদৌ 5, এটার 5-এর লস ফাংশন কত, এটা 0, এটার 0-র এখানে লস কতটুকু, এটা হচ্ছে 4, এটার এখানে লস কতটুকু, এরকম করে L1 থেকে LR পর্যন্ত গেলেন। এখন আমাদের কাজটা হচ্ছে মূলত এই ক্ষেত্রে, now in this case I mean our job is the loss function should be as small as possible. Okay, so এখন in the case of loss function our job is to find a function in function set that minimizes the total loss। তার মানে আমাদের কাজটা হচ্ছে একটা ফাংশন সেটের মধ্যে সে ফাংশন খুঁজে বের করা যেটা আমাদের টোটাল লসকে মিনিমাইজ করে, and then we need to find the network parameters theta that minimize the টোটাল লস। তারপরে আমাদেরকে নেটওয়ার্ক প্যারামিটার থেটা স্টার টু, দেখেন এখানে স্টারিক দেওয়া আছে, বের করতে হবে, যেটার মাধ্যমে আমরা টোটাল লসকে মিনিমাইজ করতে পারি। তার পরবর্তীতে লাস্ট স্টেপ যেটা আছে ডিপ লার্নিং, দ্য লাস্ট স্টেপ ডিপ লার্নিং ইজ পিক দ্য বেস্ট ফাংশন। এন্ড হাউ টু পিক দ্য বেস্ট ফাংশন, এখন আমাদের বেস্ট ফাংশন বের করার রুলটা হচ্ছে ফাইন্ড নেটওয়ার্ক প্যারামিটার থেটা স্টারিক্স দ্যাট মিনিমাইজেস দ্য টোটাল লস। সেটাই হচ্ছে আমাদের মূলত বেস্ট ফাংশন। এখন এক্ষেত্রে আমাদের যতগুলো পসিবল ভ্যালুটু আছে, সবগুলো পসিবল ভ্যালুকে ইনুমারেট করতে হবে, করার পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের এই জিনিসটা বের করতে পারবো। ওকে, তো দাঁড়ান, আমি জানি এই জিনিসগুলো খুবই ড্রাই, অনেকের কাছে হচ্ছে বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই। ডিপ লার্নিংটা আমাদের ইয়ের থেকে একটু টাফ। ডিপ ইয়েটা থিওরি গুলো একটু কঠিন। ডিপ লার্নিং এর থিওরি সবসময় কঠিন, মানে মেশিন লার্নিং এর চাইতো। এই কারণে ডিপ লার্নিং সবাই হচ্ছে পড়াইতে চান না, মেশিন লার্নিং পড়ালো। আমি দেখেন না, এই কারণে পুরো 1 ঘন্টা তো ক্লাস আপনাদের নিই না, কারণ 1 ঘন্টা নিলে আসলে যতটুকু পড়া জমা হবে না, এটা অনেকে শেষ করতে কষ্টকর হয়ে যাবে তখন, কারণ হিউজ। আচ্ছা, এবার ডিপ লার্নিং তে একটু, এটা তো একটু ম্যাথমেটিক্যাল আলোচনা গেছে, আরেকটা আলোচনার মাধ্যমে আরেকটু আমি বোঝানোর হচ্ছে চেষ্টা করি। সেটা হচ্ছে যে সুপারভাইজ মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের মূলত একটা লার্নিং ফাংশন থাকে, যে লার্নিং ফাংশন আমাদেরকে মূলত বলে দেয় যে বেসড অন সার্টেন ইনপুট তুমি আহ, একটা আউটপুট হচ্ছে পাবা। তার মানে ইনপুট আউটপুটের কি একটা পেয়ার থাকে, এক্স এবং ওয়াই। এক্স এ আমরা হচ্ছে ডেটা দিই, আর ওয়াই তে আমরা সেটাকে হচ্ছে লেবেল করে দিই। এই যে যেমন এখানে সে কম্পিউটারকে দেখাচ্ছে, অ্যাপলের ছবি দেখাচ্ছে, অ্যাপলের ছবি দেখায় কি কম্পিউটারকে বলতেছে যে এটা কি জিনিস, তো কম্পিউটার বলতেছে বানানা, তখন বলতেছে না। বাট অ্যাপল যদি আপনি ইনপুট হিসেবে কম্পিউটারকে দেন, তখন সে কম্পিউটার ধরতে পারবে অ্যাপল। তার মানে আপনাকে এই ক্ষেত্রে লেবেল ছাড়া ডেটাটার ক্ষেত্রে মূলত আমরা আনলেবেল ডেটা ডিপ লার্নিং ইউজ করে থাকি। যেমন আমাদের, আমি একটু আগে হ্যান্ড রিটেন ডিজিটের এক্সাম্পলটা দিয়েছিলাম। এখন যদি এক্ষেত্রে চিন্তা করেন যে এক্স এর যদি ইমেজ দেওয়া হয়, মানে মেডিকেল ইমেজ বা যে কোনো ইমেজ, তো এখানে হচ্ছে হ্যান্ড এক্স এর একটা ইমেজ আছে। তো সেখানে আপনি এক্স কাকে ধরবেন, ওয়াই কাকে ধরবেন? তা আপনি বললেন হচ্ছে এক্স হচ্ছে ধরেন যে ইমেজটা দেওয়া আছে সেটা, আর ওয়াই হচ্ছে যাই যে মানুষ বা যে বাচ্চার হাতের বয়স, যে হাতের ছবিটা নেওয়া হচ্ছে তার হচ্ছে বয়স। তো এখানে এক্স এবং ওয়াই আপনি এইভাবে ধরে নিলেন, কিন্তু এটা আসলে সঠিক না। তো এই ধরনের প্রবলেম ডিপ লার্নিং এর ক্ষেত্রে দেখা যায় যে এক্স কাকে ধরবেন, ওয়াই কাকে ধরবেন। আনলেবেল ডাটার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়, যেমন ইমেজ ক্লাসিফাই করা, যে কোনটা ক্যাটের ইমেজ কোনটা ডগের ইমেজ, মেল গুলোর মধ্যে স্পাম রিকগনিশন করা, কোনো প্রাইস, বাড়ির হাউস হাউস প্রাইস এস্টিমেট করা, হ্যাঁ, কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করা, এরকম বিষয়গুলোর হচ্ছে ক্ষেত্রে আমাদের নর্মালি এটা। তো ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমাদের যেটা আছে ফাংশন, আমরা এফএক্সটা বের করি, এফএক্সটার মাধ্যমে এফএক্সটা আমাদের ফাংশন একটা বের করতে হয় যেটা মূলত আমাদের ওয়াইটাকে অ্যাপ্রক্সিমেট করে। ঠিক আছে, তো এখানে এই এফটা হচ্ছে আমাদের মডেল, আর এফটাই হচ্ছে মূলত এটা ডিপ নিউরাল নেটওয়ার্ক
মডেল। তো এই ডিপ নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের দেখেন যে পারফরমেন্স, যত অ্যামাউন্ট অফ ডেটা আপনি দেখছেন যে অ্যামাউন্ট অফ ডেটার পরিমাণ যেটা আছে, আপনি এটা পারফরমেন্স ততটা বাড়বে যত আপনি নিউরাল নেটওয়ার্কের পরিমাণও হচ্ছে বাড়বে। যেমন ট্র্যাডিশনাল লার্নিং অ্যালগোরিদম থেকে যদি স্মল নিউরাল নেট ইউজ করেন তাহলে আর একটু বাড়বে, যদি মিডিয়াম নিউরাল ইউজ করেন তাহলে পারফরমেন্স আর একটু বাড়বে, বা সবচেয়ে বেশি বাড়বে আপনি যদি লার্জ নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ইউজ করে থাকেন। তো নর্মালি ট্যাবুলার ডাটার ক্ষেত্রে হচ্ছে আপনার সুপারভাইজ, মানে ট্যাবুলার ডাটা বা আমি যেটা বলছি লেবল ডাটার ক্ষেত্রে আমাদের নিউরাল নেটওয়ার্ক আমরা মানে মেশিন লার্নিং হচ্ছে ইউজ করে থাকি। তো নিউরাল নেটের মধ্যে দেখেন যে লজিস্টিক রিগ্রেশন টিগ্রেশনের বর্ণনা আছে, এগুলো আসলে মেশিন লার্নিং এর মধ্যে পড়ে, এগুলো আমরা এখানে দেখবো না। ওকে, নিউরাল নেটওয়ার্কের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে যে আপনার এক্সামের গেটটা এটা সহজভাবে তারা হচ্ছে দিয়েছে যে যেহেতু নিউরাল নেটওয়ার্কের দুইটা লেয়ার, মানে সিম্পল নিউরাল নেটওয়ার্কে লেয়ার থাকে দুইটা। তো ওই দুইটা লেয়ারের কাজটা হচ্ছে মূলত জাজের মতো, সেটাকে জাজমেন্ট করে আপনি মানে কোনো তথ্য দিলে, যেমন আপনি দুটা তথ্য দিলেন, একটা দিলেন হচ্ছে এক্সামের তথ্য আর একটা দিলেন গ্রেডের তথ্য, তখন বেসটার উপর ভিত্তি করে সে জাজ করে, জাজ করার পরে ফাইনাল কি হবে সেটা আউটপুট লেয়ারের যে আমাদের প্রবাবিলিস্টিক ভ্যালু আছে তার মাধ্যমে আমরা ঠিক করি, যেটাকে এখানে প্রেসিডেন্টের মাধ্যমে বলা আছে। ঠিক আছে, যেমন এই যে এখানে প্রেসিডেন্টে দেওয়া আছে নেট এক্সাম 1001, হ্যাঁ, কেউ পাস করেছে কেউ ফেল করেছে, এরকম আর কি। এই তো এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার X1 X2 X3। আমাদের হিডেন লেয়ারটা হচ্ছে এরকম, যেটা দেখি না আমরা, মূলত আউটপুট লেয়ারটাই দেখে থাকি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার একাধিক আউটকাম থাকতে পারে, যেমন ডগ ক্যাট বাট, তখন কি করবেন, তখন এই বিষয়টা হবে এরকম। ঠিক আছে, এবং এই জিনিসটাকে যদি আমরা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এক্স হবে হচ্ছে আমাদের ইনপুট ফিচার। তো এক্স এর ইনপুট ফিচার হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে এক্সাম আর একটা হচ্ছে গ্রেড, X1 X2। এদের করসপন্ডিং যে ওয়েটটা দেওয়া সেটা হচ্ছে হয় আপনি এক্সামে পাস করবেন, না হয় ফেল করবেন, অথবা ফেল করবেন অথবা পাস করবেন, মানে 1001 আছে অথবা নেই। এরপরে B1 এদের যে বায়াসটা দেওয়া হচ্ছে -5, এটা মানে এটা ভ্যালু ধরে দেওয়া হয়েছে কাল্পনিক। হ্যাঁ, তার পরবর্তীতে W2 এর ক্ষেত্রে আমাদের দেখেন 0.5 0.8 দেওয়া আছে, আর বায়াসটা এই ক্ষেত্রে -1 দেওয়া আছে। হুম, এরকম করে হচ্ছে ম্যাথ গুলোকে হচ্ছে বের করা হয়। এখন কম্পিউট দ্য প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টুডেন্ট এক্সাম 5 গেটস ইকুয়াল টু 5। এখন দেখেন আমাদের এখানে এটা যে প্রবাবিলিটি আছে এটাকে ক্যালকুলেট করা হয়েছে, আবার অ্যাক্টিভেশন ফাংশনের কথা আছে। এটা হচ্ছে এক ধরনের নন লিনিয়ার ফাংশন, আফটার দ্য লিনিয়ার ট্রান্সফরমেশনের পরে এটা হচ্ছে ইউজ করা হয়, মূলত ফাইনাল লেয়ারে এটা ইউজ করা হয়। তো অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে সিগময়েড ফাংশন আপনারা হচ্ছে দেখেছেন, আরো ফাংশন আছে, যেমন রেলু একটা ফাংশন আছে, রেলু লাইক আছে ফাংশন, অনেকগুলো আছে। এই যে এখানে কিছু টাইপ দেওয়া আছে দেখেন, এটা হচ্ছে সিগময়েড ফাংশন, গ্রাফটা এরকম। তারপর হচ্ছে টান ফাংশন, রেলু ফাংশন, তারপর হচ্ছে লিকি লেডু ফাংশন, ম্যাক্স আউট ফাংশন, ইলু ফাংশন। এই ফাংশন গুলোর কাজও আছে, যেমন সিগময়েডটা ইউজ করা হয় বাইনারি ক্লাসিফিকেশন ক্ষেত্রে, মানে আছে নেই 0 1 এরকম। আইডেন্টিটিটা ইউজ করা হয় নর্মালি ডিগ্রেশনের ক্ষেত্রে। সফটওয়্যার ফাংশন মূলত মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইউজ করা, একের অধিক ক্লাস মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন ক্ষেত্রে সফটওয়্যার ফাংশনটা ইউজ করা হয়, যেটা আমরা একটু আগে দেখেছি সফটওয়্যার ফাংশন। আসবে এগুলো আরো ডিটেলস আলোচনা হচ্ছে আসবে, টাইম বাই টাইম যত যাবে তত আলোচনা আরো বাড়বে, আসলে আমাদের কমার কোনো সুযোগ নাই। আমি জানি এগুলো একটু আপনাদের কঠিন লাগবেই, কারণ এগুলো তুলনামূলক ভাবে ডিপ লার্নিং এর যে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো আছে এগুলো একটু ড্রাই, একটু না অনেকটা ড্রাই বললে হবে, একটু বলে আসলে ভুল হবে। অনেক মেশিন লার্নিং এর থিওরি এটা চেয়ে ইজি ছিল, এগুলা একটু কঠিন, অনেক কঠিন। মানে ছবিগুলো দেখলে আমি এখানে ম্যাথ বাদ দিয়ে আলোচনা করতে চাইলেও এটা সুযোগ নাই, মানে ম্যাথ আসবে বুঝছেন। মেশিন লার্নিং ও ম্যাথ আছে, বাট সেটাকে আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত মানে ধরেন দূরে সরে রাখতে পারি। কিন্তু এই ডিপ লার্নিং এর যে ম্যাথের বিষয়টা আছে এটা প্রথম থেকে আপনাকে বুঝতে হবে, যেমন ডিপ লার্নিং এর কথা বলে সেখানে নিউরাল নেটওয়ার্কে বাদ দেওয়ার কোনো অপশন নাই। তো নিউরাল নেটওয়ার্ক যখন হচ্ছে আসবে তখন আলটিমেটলি আপনাকে নিউরন বর্ণনা করতে হলে এই যে মেট্রো, কি বলে ভেক্টর, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে তখন।
স্কেলার, মানে আরো অনেক বিষয় আছে। আমি তো যা একটু সংক্ষেপ করে রাখছি, বাট আরো জটিল জটিল বিষয় আছে যেগুলো নেক্সট ক্লাস থেকে একদম বাদ, মানে আলোচনা না দিয়ে আনলেই দেখা গেছে আলোচনায় হবে না, আনতেই হবে, আলোচনার খাতিরই আনতে হবে। তো আজকে এতটুকু পর্যন্ত রাখি, তাহলে আপনার কি কোনো প্রশ্ন আছে? না, আজকের গুলো একটু ডিফিকাল্ট লেগেছে, আমাকে আবার একটু রিভিউ করতে হবে। হ্যাঁ জি, একটু ওই বিশেষ করে রিভিউ করতে ওই এগুলা। ম্যাট্রিক্স। লেকচার কিন্তু যত টাইম যাবে তত আস্তে আস্তে কিন্তু জটিল হবে, আমি কিন্তু আগেই বলতেছি। এবং এটাতে আমারও দোষ দিলে হবে না, কারণ পড়তে যেমন। সমস্যা না ভাই, কঠিন দিন যত নিব তত ইজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আমি মোটামুটি কোর্সটাকে যতটুকু মানে ইজি করতে পারি, আই উইল ট্রাই মাই বেস্ট। কথা হচ্ছে যে মানে একদম তো 100% ইজি করা সম্ভব না, কারণ কিছু কনসেপ্ট আছে, যেমন এই যে ফাংশনের কনসেপ্ট, বা ধরেন ভেক্টর, কিংবা হচ্ছে ম্যাট্রিক্স এর কনসেপ্ট। হ্যাঁ, তো এই ধরনের কনসেপ্ট গুলো আপনাদের জানা থাকতে হবে, যে কোনটা কি 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 ধরনের ম্যাট্রিক্স, কোনটার কি ধরনের এরিয়া। এই এই বেসিক জিনিসগুলো যদি আপনাদের না জানা থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে এটা কঠিন হবে অবভিয়াসলি। তারপর ধরেন ইমেজের ক্ষেত্রে বললাম যে পিক্সেল বলা হয়ে থাকে, মানে টুকিটাকি যেসব নর্মাল যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো থাকতে হবে আর কি। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা ভাইয়া, আজকে রাতে আছে মনে হয়। বলেন বলেন। ওই রাতে পাওয়ার বিআই এর মনে হয় ক্লাস আছে আজকে। আজকে জি পাওয়ার বিউরো ক্লাসও আছে আপনাদের হাতে। আমি ভাইয়া ওই আজকে থাকবো না। আচ্ছা। আমি এখনো, গত ক্লাসে তো ভাই কেউ আসেনি, আমি ছাড়া মনে হয় আরেকজন আসছিল পরে। হ্যাঁ, ক্লাস হয়েছে, ক্লাস না, হয়। গত ক্লাসে আমি ছিলাম, মানে আমার সাথে আরেকজন ছিল শুধু। আচ্ছা। ফার্স্ট ক্লাসে অনেকজন ছিল। হুম। এখন যারা আসলে ওরা তো তারা ওদের জন্য তার ক্লাস, বসে হ্যাঁ, থাকবে, ক্লাস হবেই অবভিয়াসলি, এটা আসলে বাদ যাওয়ার কোনো স্কোপ নাই। যারা আসে না আজকে ওনারা হয়তো ধরেন নানা কাজে ব্যস্ত, বা ওনারা বেশি বেশি জানাশোনা আছে, এই কারণে আসে না হয়তো। আজকে ভাইয়া থাকতে পারবো না ওই পাওয়ার বিএ, আমি এটা রেকর্ডিংটা দেখে নিবো আর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ভাই, ঠিক আছে।